প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধু বিধবা বোনকে তাদের বাসায় পড়াতে যেতাম। পড়াতে পড়াতে বন্ধুর বোনের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে দেখি পুরো বাসা ফাঁকা, বাড়িতে শুধু বন্ধু বিধবা বোন ছাড়া সবাই দাওয়াত খেতে গেছে। ফাঁকা বাসায় আমার কি যে হলো, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। বন্ধুরা প্রথম থেকে শুরু করা যাক। সেদিন যখন শ্যামল আমার বাসায় আসলো, আমি যেমন অবাক তেমনি খুশি হয়েছিলাম। শ্যামলের বাবা কবে যে কলকাতা শহরে বাড়ি বানালো আমি সেটা জানতেও পারিনি, কারণ প্রায় 7 বছর ওদের সাথে যোগাযোগ নেই। শ্যামলের বাবা আর আমার বাবা দুজনে কলিগ, সে থেকেই শ্যামলের সাথে পরিচয় এবং বন্ধুত্ব। আমাদের ছোটবেলায় প্রায় অনেক বছর একসাথে কেটেছে। শ্যামলের ছোট আরেকটা ভাই আর 2টা বোন আছে। আসলে বাবা আগে অফিস থেকে বদলি হয়ে আসার পরই ওদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শ্যামলের কাছে জানতে পারলাম এরই মধ্যে ওদের পরিবারে অনেক ঘটনা ঘটেছে আমার পরিবারেও, দুজনেরই বাবা মারা গেছে। তবে পার্থক্য এই যে শ্যামল লেখাপড়ার পাঠ চুকিয়ে একটা চাকরি করছে আর আমি তখন বেকার। আসলে শ্যামল আমার কাছে এসেছিল একটা রিকোয়েস্ট নিয়ে। ও কার কাছ থেকে যেন জেনেছে যে প্রাইভেট টিউশনিতে আমার প্রচুর সুনাম হয়েছে। আসলে ও তাই চাকরি না পেয়ে বাবার অবর্তমানে সংসারের বোঝা টানার জন্য টিউশনি করতে শুরু করি। আমার পড়ানো নিজস্ব আবিষ্কৃত কিছু পদ্ধতি ছিল, যা দিয়ে আমি অনেক দুর্বল ছাত্রছাত্রীদেরও অঙ্ক আর ইংরেজি খুব সহজে শেখার রাস্তা করে দিতাম। ফলে আমার সব ছাত্রছাত্রী পরীক্ষায় বেশ ভালো ফলাফল করত। আর সেই কারণেই আমার ছাত্রছাত্রীর অভাব ছিল না বলে আমি বছরের মাঝামাঝি কোনো ছাত্রছাত্রী নিতাম না। কিন্তু শ্যামল এসেছিল বন্ধুত্বের দাবি নিয়ে, যাতে আমি ওর বোন পিঙ্কিকে পড়াই। তখন জুলাই মাস গড়পড়তা, এসসি পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। শ্যামলকে কি আমি ফেরাতে পারি? শ্যামলের কাছে শুনলাম পিঙ্কির জীবনের ইতিহাস। 3 বছর আগে পিঙ্কি যখন এসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে সৌদি প্রবাসী, উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের, ভদ্র ও বিনয়ী। ছেলে প্রচুর টাকা কামায়, বিয়ের পরই বুকে সৌদি নিয়ে যাবে। মেয়ের সুখে থাকবে ভেবে সে আমলের বাবা মা আর পিছন ফিরে তাকাননি। পিঙ্কির আরএসসি দেওয়া হলো না। সত্যি সত্যি বিয়ের 8 মাসের মধ্যে ওকে ওর স্বামী সৌদি নিয়ে গেল। শ্যামলের বাবা মায়ের স্বপ্নকে সত্যি করে পিঙ্কি খুব সুখে দিন কাটাতে লাগল। 3 বছরের মাথায় ওদের একটা মেয়েও জন্মালো। মেয়ের বয়স বছর ঘুরতে না ঘুরতেই পিঙ্কির কপাল পুড়ল। একদিন রাতে বাসায় ফিরতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে পিঙ্কির স্বামী মারা গেল। বিধবা হয় পিঙ্কি, মেয়েকে নিয়ে বাবার সংসারে ফিরে এলো। কিন্তু ততদিনে শ্যামলের বাবা মারা গেছে। এখন শ্যামলের যায়, ওদের সংসার চলে। স্বামীর মৃত্যুর শোক অনেক আগেই সামলে নিয়েছে পিঙ্কি। পিঙ্কি খুবই বুদ্ধিমতী মেয়ে, নিজেই ভেবে স্থির করেছে যত সুন্দরী হোক বিধবা আর বেকার, পিঙ্কিকে ভালো কোনো ছেলে বিয়ে করতে চাইবে না। তার উপরে সেই স্বামী ওর মেয়ের দায়িত্ব নিতে চাইবে না। কিন্তু ও যদি এসসি পাশ করে নার্সিং ট্রেনিংটা করে না, সে চাকরিটা পেয়ে যায়। তখন অনেক ভালো ভালো ছেলে ওকে ওর মেয়েকে মেয়ের মর্যাদা দিয়ে বিয়ে করার জন্য এগিয়ে আসবে। আমি বললাম, পিঙ্কি ঠিকই ভেবেছে, কিন্তু তুই ছাড়া তো এত কম সময়ের মধ্যে ওকে পরীক্ষার জন্য তৈরি করা আর কারো পক্ষে সম্ভব হবে না। বন্ধু, তুই ওর দায়িত্বটা নিয়ে বেতন যা লাগে আমি দিব, তুই চিন্তা করিস না। শ্যামল আমাকে বলল। আমার হাত 2টা ধরে আমি একটু চমকালাম। শ্যামল আমার কাছে এসেছে বন্ধুত্বের দাবি নিয়ে, তাহলে একথা বলল কেন? ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। আমি উঠে রাগান্বিত স্বরে বললাম, ইনশাল্লাহ। ও তাকিয়ে ঢোক গিলল একটা। আমি বললাম, কি হলো? ওঠ শালা, ওঠ আর এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। শালা, টাকার গরম দেখাস না। এসেছিস বন্ধুর কাছে, আবার টাকার গরম দেখাস? তবে শালা তোর বোন কি? আমার কেউ নয়। এতক্ষণে ওর ভুলটা বুঝতে পারল শ্যামলের। উঠে এসে 2 হাতে আমার হাত ধরে বলল, বন্ধু রাগ করিস না, প্লিজ মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি হেসে ফেললাম। বললাম, বয় ভিতরে গিয়ে ওকে নাস্তা দিতে বললাম। নাস্তা খেতে খেতে আমরা আরো কিছু গল্প করলাম। যাওয়ার আগে শ্যামল বলল, পিঙ্কির পুরো দায়িত্ব। আমি তোকে দিয়ে গেলাম। আমি তো শহরে থাকি, তুই যা বলবি ও সেটাই করবে। আমি বাসায় সেভাবেই বলে যাব।
7 বছর আগে তিনি যখন ক্লাস 9-এ পড়তো, আমি ওকে একবার করে দেখার জন্য প্রতিদিন ওদের বাসায় যেতাম। কারণ পিঙ্কি দেখতে পরীর মতো সুন্দর, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, টিকলো নাক, মুক্তদানার মতো দাঁত আর হাসিটা যেন সব সময় চোখে লেগে থাকত। আমি মনে মনে ভালোবাসতাম পিঙ্কিকে। ইচ্ছে ছিল বড় হয়ে আমার অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু এরই মধ্যে আমরা শহরে চলে এলাম, আর পিঙ্কির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমার স্বপ্ন ভেঙে গেল। এতদিন পর আবার পিঙ্কিকে দেখার লোভে আমি পরদিনই ওদের বাসায় গিয়ে হাজির হলাম। গিয়ে যা দেখলাম, নিজেকে সামলানো কঠিন হয়ে গেল। পিঙ্কি অনেক বড় হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, ভরাট হয়েছে। মনে হচ্ছিল একটা পাকা বাচ্চা হওয়ার ফলেও আরো স্বাস্থ্যবান হয়েছে। গায়ের রং আরো ফর্সা আর দেখতে আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়েছে। মনে মনে ভাবলাম, এখন চাইলে ওকে সহজে বিয়ে করা যায়। কিন্তু আমার মা কিছুতে একটা বিধবাকে বিয়ে করার মতো দেবেন না, সে যত সুন্দরী হোক না কেন। তাছাড়া একটা বিষয় নিয়ে শ্যামলের মা, আমার মায়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। কেউ কাউকে সহ্য করতে পারে না। সেজন্য আমি মাকে জানাইনি যে আমি পিঙ্কিকে পড়ানোর দায়িত্ব নিয়েছি। যাই হোক, আমি সেদিন থেকেই পিঙ্কিকে পড়ানো শুরু করলাম। শ্যামল আরো 5 দিন থাকল। তারপর ছুটি ফুরিয়ে যাওয়াতেও শহরে চলে গেল। আমি ওকে নিয়মিত পড়াতে লাগলাম, কিন্তু আশানুরূপ সাফল্য পাচ্ছিলাম না। তবুও আমি আমার সাধ্যানুযায়ী চেষ্টা করে যেতে লাগলাম। কিছুদিনের মধ্যে পিঙ্কির সাথে আমার দূরত্ব অনেক কমে গেল। পিঙ্কি পড়ার চাইতে বেশিরভাগ সময় আমার সাথে গল্প করে কাটাতে লাগলো। পিঙ্কির সাথে গল্প করতে আমার খুব ভালো লাগত। দুজনে মনের দিক থেকে কাছাকাছি এলেও পিঙ্কি কখনোই আমাদের দুজনের শরীরের মাঝে দূরত্ব কমাতে চায়নি। আমি ওকে ছোঁয়ার সাহস করিনি। এভাবেই প্রায় কয়েক মাস কেটে গেল। শেষ পর্যন্ত আমরা দুজনেই বুঝতে পারলাম যে পিঙ্কির পক্ষে এসএসসি পাশ করা অসম্ভব। কিন্তু নিয়মিত চিঠিতে শ্যামল আমাকে লিখতে, যে করেই হোক পিঙ্কিকে এসএসসি পাশ করাতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু পিঙ্কি দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার ফলে ওর মুখস্থ করার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। পড়া কিছুতেই মনে রাখতে পারছিল না। অবশেষে আমি বাধ্য হয়ে পিঙ্কিকে সব জানিয়ে চিঠি লিখলাম। শ্যামল আমাকে যে কোনো মূল্যে বা উপায়ে পিঙ্কিকে পাশ করানোর ব্যবস্থা করতে বলল। পরে একান্ত বাধ্য হয়ে কেবল পিঙ্কির ভবিষ্যতের কথা ভেবে আমি আমার নীতি বিসর্জন দিলাম। কারণ নকল করা ছাড়া পিঙ্কির উত্তরণের আর কোনো পথ নেই। আমি শ্যামলকে শিক্ষা জানালে শ্যামল আমাকে ব্যবস্থা করতে বলল। তখন দেশের বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত টাকার বিনিময়ে দাসের নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো। আমি এমনই একটা স্কুলের সাথে যোগাযোগ করলাম। সেই মোতাবেক শ্যামলকে সব জানালাম যে পিঙ্কিকে প্রথমে ওই স্কুলে বিগত বছরের পুরো বেতন দিয়ে ভর্তি করাতে হবে এবং বোর্ডের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। শ্যামল জানালো যে টাকা পয়সা খরচেও কোনো সমস্যা নেই, তবে উনি যেসব করার জন্য আসতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আমি আবারও স্কুলে যোগাযোগ করলাম এবং স্কুল থেকে অতি সত্বর আমাদের যেতে বলল। আমি যেদিন স্কুল থেকে চিঠি পেলাম সেদিন ছিল সোমবার, পরদিনই ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। সুতরাং যেমন করেই হোক বৃহস্পতিবারের মধ্যে পিঙ্কিকে নিয়ে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। আমি পিঙ্কিকে সাথে নিয়ে খুব ভোরে রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল ট্রেনে করে জেলা শহরের কাছাকাছি একটা স্টেশন। সেখান থেকে আবার ছোট বাসে করে সেই স্কুলের গন্তব্যে যেতে হবে। আমরা দুপুরের দিকে ট্রেন থেকে নামলাম। ওখানে একটা লক্ষ্য যখন মাখা অতি পুরনো একটা বাস চালানো ছিল। ওদিকে ট্রেন ছেড়ে দিতেই বাসা ছাড়ল। বুঝতে পারলাম ট্রেনে আসা যাত্রীরা এই বাসের যাতায়াত করে, তাছাড়া অন্য কোনোভাবে দিকে আসা যায় না। বাস ইট বিছানো এই পদক্ষেপ বহিরাঙ্গন রাস্তায় হেলে দুলে চলতে লাগল। ভয় হলো আমরা ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। যা হোক, কয়েক মাইল যাওয়ার পর রাস্তা ভালো পাওয়া গেল। বাসও একটু দ্রুত ছুটতে লাগলো। পিঙ্কি আমার সাথে ট্রেনের সিটে বেশ দূরত্ব রেখে বসেছিল। বাসের সিটে ঘেঁষাঘেঁষি করে বসলেও এমনভাবে জড়ষ্ট হয়ে বসে আছে যে ইচ্ছে থাকলেও স্পর্শ করা সম্ভব না, আর আমি সে চেষ্টাও করব না। হঠাৎ করে দুপুরের কড়া রোদ নিভে গেল। বেশ ঠান্ডা বাতাস আসতে লাগলো বাসের জানালা দিয়ে। তাকিয়ে দেখলাম আকাশ বেশ কালো মেঘ জমছে।
ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ লাগবে, সে বলল ঘণ্টাখানেক। কিন্তু বাসের গতি দেখে আমার সেটা বিশ্বাস হচ্ছিল না। আমার ভয় হচ্ছিল যে আদৌ আমরা আজ দিনের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। যদি না পারি তবে তার চেয়ে খারাপ আর কিছু ভাবার থাকবে না। ঠান্ডা বাতাস আর বাঁশির দুলুনিতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘটাম করে জোরে শব্দ করে বাস থেমে গেল। আমার ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলাম, কি হলো ভাই? কন্ডাক্টর বলো দেখছি। দেখে এসে বলল মিস্ত্রি লাগবে। বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগল। পিঙ্কিকে বেশ নির্ভর মনে হচ্ছিল আমার উপর সব দায়িত্ব দিয়ে সে পরম নিশ্চিন্তে আছে। আমি বাস থেকে নামলেও নামল না। নিকটস্থ বাজার থেকে মিস্ত্রি এনে বাসটি করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আমরা যখন স্কুলে গিয়ে পৌঁছালাম তখন 5টা বাজে। স্কুল বন্ধ, আশেপাশে কেউ নেই। মাথার মধ্যে বনবন করে ঘুরতে লাগলো। এত কষ্ট করে শেষ পর্যন্ত এই ফলাফল নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়তে ইচ্ছা করছিল। পিঙ্কিকে মুখে কোনো কথা নেই। এতক্ষণে তার মুখে শব্দ ফুটল। দয়া করে সে বলল, ভাই স্কুল তো বন্ধ হয়ে গেছে, এখন কি হবে? মনে হচ্ছিল যে কোনো সময় ওকে ফেলবে। কি কঠিন মেয়ে রে বাবা, ওর ভিতরে এত দুশ্চিন্তা, অথবা সারা রাস্তায় একটা কথাও বলেনি। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভেবো না, আমার উপর ভরসা রাখো, একটা ব্যবস্থা আমি করবই। শ্যামলকে আমি কথা দিয়েছি তোমাকে পাশ করাবি, এত সহজে তো আমি হার মানতে পারবো না। ওর মুখ দেখে মনে হলো ও আমার উপর ঠিক ভরসা করতে পারছে না। বন্ধ স্কুলে বোকার মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আমি ওকে সাথে নিয়ে স্কুলের আশপাশের সবচেয়ে বড় বাড়িটা খুঁজে বের করলাম। তারপর ওদেরকে বললাম আমাকে স্কুলের হেডমাস্টারের বাড়িটা চিনিয়ে দিতে। ভাগ্য ভালো যে প্রায় মাইল খানিক দূরের হেডমাস্টারের বাড়িতে গিয়ে ওনাকে বাড়িতেই পাওয়া গেল। উনি আমাকে ঠিকই চিনলেন, কিন্তু অফিস সময় শেষ হয়ে গেছে জন্য রেজিস্ট্রেশন করাতে রাজি হলো না। পরে আমি ওনাকে রেজিস্ট্রেশন ফি ছাড়াও কিছু অতিরিক্ত টাকা দিতে চাইলে রাজি হলো। জানতাম যে স্কুলে টাকার বিনিময়ে নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই স্কুলের শিক্ষক আর কতটুকু নীতিবান হবেন, উনি আমাদেরকে সাথে নিয়ে স্কুলে এলেন। হ্যারিকেনের আলোতে ফর্ম ফিল আপ হলো। সব কাজ শেষ করে উনি আমাদেরকে বিদায় দিলেন। তখন রাত প্রায় 8টা বাজে। আমরা যখন স্কুলের বাইরে এলাম তখন পুরো আকাশ মেঘে ঢাকা। রাত 11টায় তাই লাস্ট গাড়িটা ছেড়ে যাবে। দেখলাম স্কুল থেকে বড় রাস্তাটা বৃত্তাকারে অনেক ঘুরে গিয়েছে, আধা ঘন্টায় সে রাস্তা শেষ করা যাবে না। এদিকে আকাশ ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল। হঠাৎ করে বিজলির আলো দেখলাম স্কুলের পিছন দিক থেকে একটা মেঠো পথ মাঠের মাঝ দিয়ে চলে গেছে। দূরের বাস স্টপেজটা ওখান থেকেই দেখা যায়। শর্টকাট দিয়ে গেলে বড় জোর 20 মিনিট লাগবে। আমি পিঙ্কিকে নিয়ে সেই শর্টকাট ধরে জোরে হাঁটতে লাগলাম। ক্ষেতের আইল দিয়ে পায়ে হাঁটা মেঠো পথ। আমরা প্রায় অর্ধেক এসেছি। তখনই বল বল ফোঁটায় বৃষ্টি শুরু হলো। আমরা আরো জোরে হাঁটতে গেলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। বৃষ্টির পানিতে মেঠো পথে কাদা হয়ে পিছলে হয়ে উঠেছে।